শায়লা বেগম বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আজ ওই ছেলেটাকে তিনি ধরবেন। তিনি এখন চেনেন অয়নকে। অয়ন সেই বেয়াদব ছেলেটা, যে ছেলেটার কাছ থেকে এখানে আসার প্রথম দিন সাহায্য চেয়ে তারা পায়নি। সেই বেয়াদব ছেলেটাকে তার মেয়ে ভালোবাসে। এ তার ভাবতেই যেন লজ্জা করছে। এ সময় ছেলেটা টিউশনি পড়িয়ে বাড়ি ফেরে। সেজন্য শায়লা বেগম একটু আগেভাগেই নেমে দাঁড়িয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে খুব বেশি আগে এসে দাঁড়িয়ে রয়েছেন। রোশনি আজ প্রাইভেট পড়তে যায়নি, সে এখন ঘুমাচ্ছে। টানা 13 মিনিট দাঁড়িয়ে থেকে অয়নের দেখা পাওয়া গেল। শায়লা একবার পা থেকে মাথা পর্যন্ত অয়নকে দেখে নিলেন। ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু সৌন্দর্য মানুষের সব কিছু নয়। কিন্তু তার মেয়েটা এই ছেলের সৌন্দর্যে ফেঁসে গেছে। এমনটা কেবল বোকা মেয়েরা করে, কারণ বিচক্ষণ মেয়েরা কেবল সৌন্দর্য যাচাই করবে না, সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও যাচাই করবে, যেমন ছেলেটার পারিবারিক অবস্থা, আচার আচরণ, চারিত্রিক গুণাবলী ইত্যাদি। অয়ন তার সম্মুখ অতিক্রম করে যাওয়া দিলে শায়লা বেগম ডাকলেন, এই ছেলে শোনো। ছেলেটা দাঁড়ালো না, হয়তো শুনতে পায়নি। শায়লা এবার একটু উঁচু স্বরে ডাকলেন, এই ছেলে দাঁড়াও। অয়ন এবার দাঁড়ালো, শায়লা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি? হ্যাঁ, এদিকে এসো। অয়ন এগিয়ে বলল, হ্যাঁ বলুন। নিজেকে ভাবো কি তুমি? অয়ন ভীষণ চমকে গেল। মহিলা তার সঙ্গে এরকম করে কথা বলছে কেন? যত দূর মনে পড়ে এ মহিলাকে সে এর আগে হয়তো দেখেওনি। সে বলল, নিজেকে কি আবার ভাববো? বাঘ অথবা ভালুক তো নই, আমি মানুষ, তাই মানুষই ভাবি। নিজেকে খুব চালাক মনে করো? জি না, তবে মনে হচ্ছে আপনি এমন মনে করছেন। আমার মেয়েটাকে কি বলে পটালে বলো তো? এই প্রশ্নে অয়ন যেন আকাশ থেকে পড়ল। মেয়ে পটানোর প্রসঙ্গ তার সঙ্গে? আজব ব্যাপার। তার মনে পড়ে না সে কোনোদিনও এমন কিছু করেছে কিনা। বলল, আপনার মেয়ে কে? ও, এখন আমার মেয়েকে চিনতে পারছো না? অয়ন লক্ষ্য করলো তারা এখন রোশনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একটু ভেবে বলল, আপনি রোশনির মা? এই তো, চিনতে পেরেছ? বোকা সাজার চেষ্টা করো, তাই না? কি বলে পটিয়েছ আমার মেয়েকে? কিছু বলে পটায়নি তো। আপনার মেয়ে বোকা, অযথাই আমাকে পছন্দ করেছে। আমার সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করো না একদম। ভালোই বুঝতে পারি আমি সব কিছু। আমাকে কি বোকা পেয়েছো তুমি? তোমাকে বলছি নিজের সীমা ভুলে যেও না। অয়ন হেসে বলল, আমি আমার সীমা সম্পর্কে ভীষণ সচেতন ম্যাম, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আপনার মেয়েকে বোঝান, শুধু শুধু আমাকে পছন্দ করে লাভ নেই। তোমার কাছ থেকে শুনতে হবে আমায় কী করতে হবে না করতে হবে। শুনবেন, কারণ যেহেতু আপনি কিছু না জেনে আমাকে কথা শোনাতে এসেছেন। আপনার মেয়েকে আমার থেকে খুব দূরে থাকতে বলবেন। আমি আপনার মেয়েকে পছন্দ করি না, আপনার মেয়ে পছন্দ করে, বুঝতে পেরেছেন? একটু জেনে শুনে কথা বলতে আসা বোধহয় ভালো। অয়না দাঁড়িয়ে থাকলো না, বাড়ির দিকে পা বাড়ালো। শায়লা বেগমের মুখ অপমানে থমথম। ছেলেটার এত সাহস, তাকে এরকমভাবে কথা শোনালো। আর রোশনির সম্পর্কে কি শুনলো এটা? ছেলেটাকে পছন্দ না করা সত্ত্বেও ও পছন্দ করে? ছি, এ মেয়ে তার? এরকম বেয়াদব! গরিব ছেলেকে ওর মতো মেয়ে কোন দুঃখে পছন্দ করলো? তার মেয়েটা আসলেই গর্দভ। পারভিনের সঙ্গে রাত্রির দেখা হলো গেটের সম্মুখে। রাত্রি পারভিনকে দেখে খুব অবাক হলো। পারভিন, তাদের বাড়িতে কেন? কিছু কি ঘটেছে? আদিলের কিছু হলো নাকি? রাত্রি বিস্ময় নিয়ে বলল, আপনি এখানে আন্টি? পারভিন বললেন, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে তানবিন নামের কারোর সঙ্গে। হ্যাঁ, রাত্রি আর তানবিনের বিয়ে নিয়ে দুই পরিবারের মাঝেই পাকাপাকি কথা হয়ে গিয়েছে। গতকালকেই সবটা পাকাপাকি হলো। রাত্রি বলল, জি। পারভিন রাত্রির মাথায় স্নেহের হাত রেখে বললেন, খুব সুখী হও তুমি, দোয়া রইল। রাত্রির কেন যেন অস্বস্তি হচ্ছে। হয়তো পারভিন আদিলের মা বলেই এমন হচ্ছে। সে বলল, ধন্যবাদ আন্টি, কিন্তু আপনি কেন এসেছিলেন বললেন না তো? পারভিনের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি এসেছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তিনি বড্ড দেরি করে এসেছেন। প্রিয়ারা আর মিথিলার কাছ থেকে শুনেছেন রাত্রির বিয়ে ঠিক হয়েছে। এ কথা শোনার পর তিনি আর বিবাহের প্রস্তাব পেশই করতে পারলেন না। ভালো একজন ছেলের সঙ্গে বিয়ের কথা পাকাপাকির পর তার ছেলের জন্য প্রস্তাব রাখা বড়ই হাস্যকর। পারভিন তার আসার কারণটা গোপন করে বললেন, তোমাকে দেখার জন্য এসেছিলাম। তোমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম,
ভাবলাম একবার দেখে যাই। ও, রাত্রি থেমে আবার প্রশ্ন করল, মালিহা ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, আদিল ভাইয়া কেমন আছেন? উনি সুস্থ হয়েছেন? পারভিন দীর্ঘশ্বাস চেপে রেখে উত্তর দিলেন, হ্যাঁ, মোটামুটি। ওনার বিয়ে কবে? পারভিন রাত্রিকে আদিলের বিয়ে ভাঙার কথাটা জানালেন না। বললেন, তারিখ এখনো ঠিক হয়নি, ওর বিয়ে হতে দেরি হবে, ওর আগে হয়তো তোমার বিয়েটা হয়ে যাবে। রাত্রি ভেবেছিল আদিলের খুব শীঘ্রই বিয়ে হবে, কিন্তু তার বিয়ে হতে দেরি হবে শুনে কেন যেন ভালো লাগলো না। আর পারভিনের চেহারা দেখে মনে হচ্ছে তিনি যেন কিছু লুকোচ্ছেন। রাত্রি বলল, আদিল ভাইয়া কি সত্যিই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি তাহলে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, ভালো থাকো। পারভিন আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকলেন না, তার যাওয়ার পথে তাকিয়ে রইল রাত্রি। খুব তাড়াহুড়া করে চলে গেলেন যেন, কিন্তু কেন? পারভিন শুধুমাত্র তাকে দেখতে এসেছিল? ব্যাপারটা কেমন খটকা লাগছে। কিন্তু অন্য কিছুও তো বললেন না তিনি। আদিল আর মালিহা অপেক্ষা করছিল কখন পারভিন ফিরবেন। কলিং বেল বাজলেই কেমন এক উত্তেজনা কাজ করতে শুরু করলো তাদের ভিতরে, বিশেষ করে আদিলের মাঝে। মালিহা দরজা খোলার জন্য উঠতে গেলেই আদিল বলল সে দরজা খুলবে। সে গিয়ে দরজা খুলল, তার ঠোঁটে হাসি। তবে দরজা খোলার পর তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল, মায়ের মুখ সন্তোষজনক ঠেকছে না। পারভিন ভিতরে প্রবেশ করলে আদিল দরজা লাগিয়ে বলল, কি হয়েছে মা? পারভিন কোনো উত্তর প্রদান করলেন না, হেঁটে গেলেন রুমের দিকে। আদিলও মায়ের পিছন পিছন এসে রুমে প্রবেশ করল। পারভিন হিজাবের পিন খুলছেন। আদিল বলল, কি বলেছেন উনি? উনি কি আমাকে বিয়ে করতে চান না? পারভিন কিছু বললেন না। আদিল ধৈর্য হারা হয়ে বলল, তুমি কিছু বলছো না কেন? পারভিন ছেলের দিকে তাকিয়ে বললেন, আমরা এটা নিয়ে আগামীকাল কথা বলবো আদিল। আগামীকাল কেন? না, আজ কথা বলবো আমরা। এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বলো, উনি কি আমায় বিয়ে করতে অনিচ্ছুক? আদিলকে কথাটা জানানোর পর আদিল কেমন আচরণ করবে সেটা নিয়ে চিন্তিত পারভিন। কিন্তু সত্যিটা তো ওকে জানাতে হবে, না হলে হয়তো ওর পাগলামি বন্ধ হবে না। তিনি বললেন, রাত্রির অন্য কারো সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আদিল মায়ের কথা স্পষ্টভাবে শুনতে পেলেও যেন বিশ্বাস করতে চাইল না। মনে হয় মা মিথ্যা বলছে, আবার ব্যাপারটা সত্যি হতেও পারে। রাত্রির তো আগেও অনেক বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বিয়ে পর্যন্ত গড়ায়নি তাদের দরিদ্রতার জন্য। আদিল বলল, হ্যাঁ, হতে পারে, তাতে কি হয়েছে? ওনার এর আগেও বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি তো। এবারেরটা হবে, কারণ পাত্রপক্ষ কোনো কিছু দাবি করেনি, কোনো কিছুই নেবে না তারা। ওদের প্রকৃত অবস্থা সম্পর্কে সব কিছু জেনে শুনেই তারা রাত্রিকে নিতে চাইছে। এবারের বিয়েটা সত্যিই হবে, বুঝতে পারছো তুমি? আদিলের এসব বিশ্বাস হচ্ছে না। মা নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলছে। হয়তো মা রাত্রিকে পছন্দ করে না, মা হয়তো রাত্রিদের বাড়িতেই যায়নি। কিন্তু যদি সত্যিই মায়ের কথা সত্যি হয়? আদিলের হঠাৎ কেন যেন ভয় হলো। সে আচমকা বলল, আমি রাত্রির সঙ্গে দেখা করব। পারভিন অবিশ্বাস্য চোখে তাকালেন, কি বলছো তুমি? তোমার আর রাত্রির আশেপাশেও যাওয়া উচিত না। ওকে ওর মতো ভালো থাকতে দাও। আমি অনুরোধ করছি তোমাকে, প্লিজ। আমিও চাই উনি ভালো থাকুক, আর এটাও চাই তার ভালো থাকার শুরুটা আমার সাথে হোক। আমি তার সাথে দেখা করবই, আমাকে দেখা করতেই হবে। আদিল রুম থেকে বেরিয়ে আসলো। পারভিন বলে উঠলেন, পাগলামি করো না আদিল, ঘর থেকে তুমি এক পাও বের হবে না। আদিল কথা শোনে না। পারভিনও ছেলের পিছন পিছন বেরিয়ে এলেন। সদর দরজা খুলে বের হতে গেলেই পারভিন ওর এক হাত টেনে ধরলেন। আদিল মায়ের দিকে তাকালো। পারভিন বললেন, বাড়াবাড়ি করো না বাবা। আদিল হাসল। ভালোবাসার বিষয়টাই এরকম, একটু বাড়াবাড়ি করতেই হয়। পারভিন ছেলের দিকে তাকিয়ে আছেন। তার ছেলেটা হঠাৎ খুব পাল্টে যাচ্ছে। ভালো হচ্ছে নাকি আরও বেশি অসুস্থ হচ্ছে বুঝতে পারছেন না তিনি। আদিল বলল, হাত ছেড়ে দাও মা, আমাকে যেতে হবে। আদিল এমনভাবে বলল যেন ওর হাত ধরে রাখলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। পারভিন সম্মোহিতের মতো আদিলের কথা শুনলেন, হাত ছেড়ে দিলেন তিনি। আদিল চলে গেল। তিনি ডাকতে গিয়েও পারলেন না। টের পেলেন কষ্টে যেন তার বুকের ভেতরটা পাথর হয়ে যাচ্ছে। নিজ বাড়ি থেকে রাত্রির বাড়ি পর্যন্ত হেঁটে আসলো আদিল। তাকে সরাসরি রাত্রিদের ঘরের দরজায় যেতে হলো। দরজায় করাঘাতের একটু পরেই দরজা খুলে গেল। আদিল চাইছিল দরজা খুলে দেওয়া ব্যক্তিটা যেন রাত্রি হয়। তার প্রত্যাশা বাস্তব হলো।
দরজা খুলে ভীষণ রকম চমকে গেল রাত্রি। দরজা খুলে আদিলকে দেখবে এ যেন স্বপ্ন বই আর কিছুই নয়। আদিলের মুখ ঘেমে একাকার, কেমন উৎকণ্ঠিত দেখাচ্ছে তাকে। রাত্রি হতবিহ্বল হয়ে পড়ছিল আদিলকে দেখে। দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আপনি? আপনার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। আমি কি ভিতরে আসব? আদিল ভিতরে ঢুকতে চাইলেই রাত্রি বাধা দিল। আদিলকে সে কিছুতেই ভিতরে নিয়ে যেতে পারবে না। আদিল কি না কি বলবে বাসার লোকজনের সামনে তার ঠিক নেই। আর আদিলের কি এমন জরুরি কথা যে এই রাতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? রাত্রি বলল, দেখুন, আজ কথা বলা সম্ভব নয়, অন্য কোনো দিন। আজই। রাত্রির কথার মাঝে কথা বলল আদিল ভীষণ কড়া করে। রাত্রি বুঝতে পারছে না কি করবে। ভিতরে নিয়ে তো আদিলকে বসানো যাবে না, আর বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বললেও মানুষজন দেখবে। এই রাতে কোনো ছেলের সঙ্গে কথা বলার ব্যাপারটা নিশ্চয়ই কেউ ভালো চোখে দেখবে না। আবার আদিলকে এইভাবে তাড়িয়ে দেওয়ার মতো করে ফিরিয়ে দেওয়াও যায় না। রাত্রির মাথায় হঠাৎ ছাদের কথাটি এলো। হ্যাঁ, ছাদে যাওয়া যেতে পারে। রাতের বেলা কেউ ছাদে যাতায়াত করে না। দিনের বেলা যারা যায় তাও শুধু কাপড় রোদে দিতে। চিলেকোঠার ছেলেটাও নাকি নাইট গার্ডের চাকরি নিয়েছে, সুতরাং ছাদে গিয়ে কথা বলাই ভালো। রাত্রি দরজা টেনে আদিলকে নিয়ে ছাদে এলো। চিলেকোঠার সামনের বাতিটা জ্বলছে। এছাড়াও দূরের বিল্ডিংগুলো থেকে ভেসে আসছে কৃত্রিম আলো। আদিল রাত্রিকে সেই কৃত্রিম আলোই দেখছে। মনে হচ্ছে রাত্রি যেন অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। হয়তো সে রাত্রিকে এখন আর দেখতে পায় না বলে এমন মনে হচ্ছে। সে প্রথম যে প্রশ্নটা করল সেটা হলো, আপনার নাকি কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে? রাত্রি বুঝতে পারল আদিলের কথা বলতে আসার বিষয়বস্তু কী। সে আগেই এমন কিছুই ধারণা করেছিল। হয়তো পারভিনের থেকেই কথাটা শোনার পরপরই ছুটে এসেছে। রাত্রি বুঝতে পারছে না পারভিন কেন আদিলকে কথাটা বলতে গেলেন। তিনি তো জানেন তার ছেলে সম্পর্কে, আর আদিলেরও তো অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক করা। তাহলে কেন সে এখনও এখানে আসবে? রাত্রি বলল, জি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আদিল যেন খুব বড় একটা ধাক্কা খেল। সে চেয়েছিল মায়ের কথা মিথ্যা হোক। অবশ্য রাত্রিও যে তাকে মিথ্যা বলছে না তার কি নিশ্চয়তা? সে জানতে চাইল, আসলেই? আমি আপনাকে মিথ্যা কেন বলবো? সত্যিই বিয়ে ঠিক হয়েছে। আদিল নীরব হয়ে গেল। নীরবতাটা বিদ্যমান রইল কিয়ৎক্ষণের জন্য। অতঃপর বলল, বিয়েটা কি হবেই? হয়তো। আদিল আবারও কিছু সময় নীরব থাকলো, মাথা নিচু করে। হঠাৎ মাথা তুলে করুণ দৃষ্টি ও কণ্ঠে বলল, আমার কি দোষ ছিল রাত্রি? এমন প্রশ্নের সম্মুখে রাত্রি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। কোনো উত্তর দিল না। আদিল বলল, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করতে পারেন না? আমি তো খারাপ নই। আমি খারাপ? অবশ্যই আপনি খারাপ নন। তবে আমি ইতোমধ্যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর আপনিও অন্য কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আপনি? রাত্রির কথার মাঝে প্রায় চিৎকার করে উঠল আদিল। কে সে? সে কি রাজা? তাকে কথা দিলে কথা রাখতেই হবে? আদিল রেগে গেল। তবে দ্রুতই বুঝতে পারল রেগে যাওয়া তার উচিত হয়নি। হ্যাঁ, এরকম আচরণ করা উচিত হয়নি তাই। রাত্রি যেন কিছুটা ভয় পেয়ে গেছে। আদিল নরম গলায় বলল, আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিন রাত্রি। আমি আপনাকে ভালো রাখবো। বিশ্বাস করুন আমাকে। আপনিও বোঝার চেষ্টা করুন। আসলে আমার ফ্যামিলি থেকে বিয়েটা ঠিক করেছে। অসহায় গলায় বলল রাত্রি, তার দু চোখে বিনীত অনুরোধ। আদিল হেসে ফেলল হঠাৎ। হালকা মাথা দুলিয়ে বলল, তাই তো। আপনি কেন আমাকে বিয়ে করবেন? আমি তো অসুস্থ, মানুষের ভাষ্যমতে পাগল আমি। আমাকে কেন বিয়ে করবেন? যার সঙ্গে আপনার বিয়ে হবে সে নিশ্চয়ই আমার মতো নয়। সে তো সুস্থ। হ্যাঁ, তাকেই বিয়ে করুন। আমি তো পাগল, পাগলামি করি। বলতে বলতে আদিলের চোখে অশ্রু এসে গেল। কেটে গেল ঠোঁটের হাসি। রাত্রির খুব খারাপ লাগছে। তার জন্য কেউ কষ্ট পাবে এ তার কাম্য ছিল না। কিন্তু সে এটাও জানে সে যা করছে সেটা সঠিক। রাত্রি বলল, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কি লাভ? আমার সুস্থ জীবনেও তো আমি আপনাকে পাবো না। আপনি না আমার অসুস্থ জীবনে থাকলেন, না সুস্থ জীবনে থাকবেন। কিন্তু আমি আপনাকে আমার দুই জীবনেই কামনা করতাম। হয়তো ভুল করতাম। রাত্রি সাই মিলিয়ে বলল, হ্যাঁ, ভুলই ছিল সব। আপনি ভুল বুঝতে গিয়ে অনেক দেরি করে ফেলেছেন। আদিল কিছু বলল না, দৃষ্টি নিচু করে রাখল। আদিল আর কিছু বলবে না বুঝতে পেরে রাত্রি বলল, আপনি বাড়ি চলে যান। বেশি রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক হবে না। সেটা আমার ইচ্ছা। আপনি ঘরে চলে যান। আমি নিজের ইচ্ছায় এসেছি,
নিজের ইচ্ছায় যাব, আপনি বলার কে? রাত্রি বুঝতে পারল আদিল ক্ষুব্ধ, তাই কথা না বাড়িয়ে আদিলের কথা মেনে বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি। আদিলের ভীষণ কষ্ট হচ্ছে, সে চায় না রাত্রি চলে যাক, কিন্তু সে এখন আটকাবেও না রাত্রিকে। তার দু চোখ লাল হয়ে গেছে, কণ্ঠনালীতে আটকে পড়তে চাইছে কথা, তবু সে কষ্ট করে কান্না চেপে বলল, যেতে যদি চান তবে চলেই যান, কিন্তু কোনো একদিন প্লিজ ফিরে আসবেন, যে কোনো দিনে, যে কোনো সময়। আমি কোনো নির্দিষ্ট দিন দেব না, ক্ষণ দেব না। আপনার সাথে আমার সময়ের হিসাব নিকাশ নেই, কোনো কালে ছিল না। আপনি নিজে খুশি মতো আসবেন, আমি অপেক্ষা করব আপনার আগমনের। তবে একটি অনুরোধ, আমার অপেক্ষাকে বিফল করবেন না, ভুল করে হলেও অন্তত একবার আসবেন। রাত্রি দাঁড়িয়ে গেছে আদিলের কথা শুনে, বুঝতে পারছে না তার এত কেন কষ্ট হচ্ছে। হয়তো আদিল তার জন্য কষ্ট পাচ্ছে বলে সেও কষ্ট পাচ্ছে, তবে তার কেন মনে হচ্ছে আদিল আর অসুস্থ নেই, সুস্থ, পুরোপুরি সুস্থ। কিন্তু সুস্থ হয়ে গেলে তার এখন এরকম করে ছুটে আসার কথা নয়। তবুও কেন? রাত্রি বলল, আমি ভুল করে কিছু করি না, তাই বৃথা অপেক্ষা করবেন না। অপেক্ষা আপনাকে কিছুই দেবে না। আপনার মা যেটা চায় সেটা করা উচিত আপনার। মায়ের চাওয়া পূরণ করুন। রাত্রি দ্রুত নিচে নেমে গেল। আদিল মনে মনে আওড়ালো, আমি অপেক্ষা করব, আর আপনি ভুল করে না হোক, সজ্ঞানে না হোক, ফিরে আসবেন আমার কাছে। সব কিছু এখনও শেষ হয়নি, আমি সেই দিনটার প্রতীক্ষায়। বটগাছের নিচে দাঁড়িয়ে আছে রোশনি, কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু যার জন্য অপেক্ষা করা সে মানুষটা আসছেই না। ওদিকে তার কলেজেরও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সে তবুও দাঁড়িয়ে থাকবে। অয়নকে না দেখা পর্যন্ত কোথাও যাবে না। নিজেকে বাচ্চা বাচ্চা স্বভাবের মনে হচ্ছে রোশনির, না হলে সে কেন এমন পাগলামি করবে? অয়ন তাকে ইনডিরেক্টলি প্রত্যাখ্যান করার পরও মা ইদানিং খুব বকাঝকা করছে, বাবাকেও জানিয়ে দিয়েছে বিষয়টা, ডায়েরিও দেখিয়েছে। রাত দিন শুনিয়ে শুনিয়ে বলছে বিয়ে দিয়ে দেবে। এমন হলে থাকা যায়? মায়ের ধারণা সে যে কোনো সময় অয়নের সঙ্গে পালিয়ে যেতে পারে, অথচ সে কিনা এমন নয়, আর অয়ন তো নয়ই। এই প্রথম এমন কিছু ধরা পড়ল, তাতেই মা এত বেশি হাইপার হয়ে গেছে। পা ব্যথা হয়ে যাচ্ছে রোশনির, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? অয়ন যদি না আসে? হঠাৎ করেই অয়নকে দেখতে পেল সে, প্রশান্ত হলো যেন মন। সেদিনের পর তার আর অয়নের সঙ্গে দেখা হয়নি, আজ হলো। অয়ন তাকে দেখেও এমন ভান করছে যেন দেখতেই পাচ্ছে না। তাকে অতিক্রম করে অয়ন সামনে এগোনো দিলেই সে বলে উঠল, আমি জানি আপনি আমাকে দেখেও না দেখার ভান করছেন। অয়ন একবারও ফিরে তাকালো না রোশনির দিকে, যেতে যেতেই বলল, জানলে তো ভালোই, বুঝতেই পারছেন আপনাকে আমি এড়িয়ে চলছি। রোশনি পিছু নিয়ে বলল, কেন এড়িয়ে চলছেন? আপনিই বাধ্য করছেন। আপনি আমার সামনে না পড়লেই হলো, সামনে না পড়লে তো এড়িয়ে যেতে হবে না। আমি ভুল করে আপনার সামনে পড়েছি এমন নয়, আমি আপনার জন্যই দাঁড়িয়েছিলাম। এ কথা শুনে দাঁড়ালো অয়ন, পিছন ফিরে রোশনির দিকে তাকালো। কত বোকা মেয়েটা, সে কিভাবে বোঝাবে মেয়েটাকে? অয়ন বলল, শুনুন, আপনাকে ভালোভাবে বলছি, এসব পাগলামি পাগলামি করবেন না। হ্যাঁ, এমন হতেই পারে, কাউকে আপনার ভালো লাগতেই পারে, সেটা দোষের নয়, কিন্তু সেই মানুষটা যদি না চায় তবে প্লিজ হ্যাংলামো করবেন না। রোশনির মন বেজায় খারাপ হয়ে গেল। অয়ন তাকে হ্যাংলা বলল, বলতে পারল এটা? সে খুব অভিমান নিয়ে বলল, আমি হ্যাংলামি করি? এক প্রকার সেরকমই, কিছু মনে করবেন না। আপনার মা ভিন্ন কথা ভাবছে, ভাবছে আমি আপনাকে প্রলুব্ধ করেছি। ব্যাপারটা কি আদৌ তেমন? আমি আপনাকে প্রলুব্ধ করেছি? রোশনি না বোধক মাথা নাড়ল। অয়ন বলল, আপনার মা আমাকে কথা শুনিয়েছে, মানুষের কথা শুনতে ভালো লাগে না আমার, আমার আত্মসম্মান বোধ আছে। আপনি এমন কিছু করবেন না যাতে আপনার মা ভুল বুঝে আবারও আমাকে কথা শোনাতে আসে। ভুল বুঝে আমাকে কথা শোনালে আমি তাকে অপমান করতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই তা চাইবেন না? রোশনির কান্না পাচ্ছে। কত কঠিনভাবে কথা শোনাচ্ছে অয়ন তাকে। সুযোগ পেলে বোধহয় মানুষ কথা শোনাতে খুব ভালোবাসে। অয়নও তেমন বাজে।
অয়ন বুঝতে পারছে সে যা বলছে তা শুনতে রোশনির ভালো লাগছে না, অপমান বোধও হতে পারে, কিন্তু তাকে তো ব্যাপারটা এড়িয়েই যেতে হবে। অয়ন বলল, এরপর আর আমাদের দেখা না হওয়াই ভালো। আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, কারণ আবেগ আমাদের কিছুই দিতে পারে না। মানুষ যখন আবেগ মারিয়ে উঠে দাঁড়ায় তখন দেখে সে শূন্য। আবেগ মানুষের ক্ষণিকের ভুল। এসব শুনে রোশনি কিছুই বলল না। অয়ন ভেবেছিল রোশনি তার কথায় সায় মিলিয়ে কিছু একটা বলবে, অথবা তীব্র অভিমানে কোনো কটু কথা শুনিয়ে চলে যাবে, কিন্তু সে কিছু বলল না। অয়নের আর কিছু বলার নেই। অযথায় এখানে দাঁড়িয়ে থাকা ঠিক মনে না হলে সে যখন দুই এক পা নিজের গন্তব্যের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে, ঠিক তখনই রোশনি বলল, আপনি আমাকে সত্যিই পছন্দ করেন না? রোশনির প্রশ্নের জবাব দেওয়ার জন্য অয়নকে দাঁড়াতে হলো। বলল, পছন্দ অপছন্দের বিষয় মুখ্য নয়, সঠিক ভুল বিবেচনায় আসল। আমরা একে অপরের জন্য ভুল, তাই আমাদের গতিপথ পরিবর্তন করা উচিত। ক্ষণিকের ভুলে জড়িয়ে পড়া ঠিক নয়। আশা করছি বুঝতে পেরেছেন। রোশনি অয়নের কথার মাঝেই হেঁটে সামনে এগিয়ে গেল। তার পায়ের গতি মারাত্মক দ্রুত। একটু সময়ের জন্য বিরতি নিল না। অয়ন অবাক হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তাতেই রোশনি তার থেকে অনেক দূরত্বে চলে গেল। শান্তি অনুভব করল অয়ন, পাশাপাশি কেমন ভিন্ন একটা অনুভূতিও হলো। সে টের পেল তা মন ভারাক্রান্তের মতো অনুভূতি। তবুও তার চাওয়া এই দূরত্বের মেয়াদ সব সময় স্থায়ী হোক। ঘরে অবসরে খাওয়ার মতো কিছু নেই, না কোনো বিস্কুট টোস্টের টুকরো, না আছে চানাচুর। শ্রাবণীর বিশ্বাস তাদের ঘরেই শুধু এমন দুর্দশা, বিল্ডিংয়ের বাকি 2 ফ্লোরে হয়তো এমন দুর্দশা নেই। আর আছে মিশাতের ঘরে। তবে মিশাত তো নাইট গার্ডের চাকরি নিয়েছে, এরপর থেকে তার ঘরেও খাবার থাকবে, শুধু তাদের ঘর শূন্য থাকবে। বসার ঘরে বসে অস্ফুট স্বরে রাগে বকবক করছিল শ্রাবণী। রাত্রি বের হওয়ার পথে তা দেখে বলল, কি হয়েছে, কি বলছো তুমি? কি বলবো, কিছু বলছি না, সব আমার কপালের দোষ। তোমার কপালে কোনো দোষ লেখা নেই, আছে মনে করলে সেটাই তোমার দোষ। তুমি যাও তো প্লিজ, আমার এখন জ্ঞান নিতে ভালো লাগছে না। শ্রাবণী রুমের দিকে চলে গেল। রাত্রি সাবধান করে বলল, কোনো টু শব্দ করবে না, যেন না শুনি কারোর সঙ্গে খারাপ আচরণ করছো, ঠিক আছে? রাত্রি সদর দরজা টেনে রেখে বেরিয়ে গেল বাইরে। আর মস্তিষ্ক জুড়ে আবারও শুরু হলো পুরনো চিন্তার উপদ্রব। আদিলকে নিয়ে এত কেন ভাবছে সে? সে লক্ষ্য করলো ওই রাতের পর সে শুধু আদিলকে ভাবছে। ঘুমাতে পারছে না আদিলের চিন্তা করে। খেতে গেলেও অরুচি। এ কেমন কঠিন রোগ হলো তার। আদিলের জন্য সে কষ্ট অনুভব করে, কারণ আদিল তার জন্য কষ্ট পাচ্ছে। হতে পারে আদিল এখন মানসিকভাবে অসুস্থ, কিন্তু তাই বলে আদিলের কষ্ট তো ফ্যাকাশে নয়। নিজেকে অপরাধী মনে হচ্ছে এটা ভাবতেই যে কেউ তার জন্য কষ্ট পাচ্ছে। আদিলের সাথে পুরনো সময়গুলোকে মনে পড়ছে। এর আগে এমন হয়নি, কিন্তু ওই রাতের পর কী যে হয়ে গেল। 3 দিন কেটে যেত, তার উপর ফেলা প্রভাব কমেনি। তবে একটা বিষয় আজব, আদিলকে এখন আর একদমই অসুস্থ মনে হয় না। সে কি ভালো হয়ে যাচ্ছে? রাত্রি গলির রাস্তা ধরে কিছু দূর হেঁটে আসার পর কেউ যেন ডাকলো মনে হলো, সম্ভবত পিছন থেকে। রাত্রি হাঁটতে হাঁটতে পিছনে তাকালো। তার থেকে 10 কদমের মতো দূরত্বে আদিলকে দেখা যাচ্ছে। তার দিকেই আসছে আদিল। রাত্রি দাঁড়ালো। আদিল তার সামনে এসে প্রায় হাঁপাতে লাগলো। রাত্রি বলল, আপনি এখানে কি করছেন? রাত্রি ভ্রু কুঁচকালো। এই বিকেলবেলা আপনি মর্নিং ওয়াক করছিলেন? ও সরি, এখন বিকেল, তাহলে আমি আফটারনুন ওয়াক করছি। আসলে কি হয়েছে জানেন, আপনি ওই 4টা বর্ণ চুরি করার পর থেকে আমার ইংরেজি শব্দগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। এই যেমন এইমাত্রই আমি বিকেলকে সকাল বানিয়ে ফেললাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি তো বুঝবেন, আপনি তো টিচার। টিচারদের মস্তিষ্ক দ্রুত কাজ করে, তারা দ্রুত সব বুঝে ফেলে। আচ্ছা, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাবে নয়তো। আমি আপনার সঙ্গে আসি? না না, তার কি প্রয়োজন? প্রয়োজন আছে। হতে পারে এটাই আমাদের শেষ দেখা। শেষ দেখায় অন্তত কারোর সঙ্গে বাজে আচরণ করা উচিত নয়। আমি বাজে আচরণ তো করছি না, কোনো কিছুতে অসম্মতি করাও অনুচিত। রাত্রি চলতে শুরু করলো। আদিল তার সঙ্গে সঙ্গে এগোচ্ছে। রাত্রির হাত লক্ষ্য করে সে বলল, আপনাকে আংটি পরানো হয়নি? জি না, ছেলের বাবা এখন বিদেশে আছেন ব্যবসায়িক কাজে, তিনি এলে তারপর সবটা হবে। বিয়েটাও হবে? আদিল হেসে উঠল সশব্দে। হাসছেন কেন? অবাক গলায় প্রশ্ন করল রাত্রি।
আপনি ভাবলেন কিভাবে আপনার বিয়ে এত সহজে হতে দেব? রাত্রি খুব ভয় পেল আদিলের এ কথায়। বিস্ময়ে দেখতে লাগলো আদিলকে। আদিল বলল, আপনার চিন্তা নেই, আপনি টেরও পাবেন না কখন আপনার বিয়ে ভেঙে যাবে। আপনি শুধু দুটো ঘুমের ওষুধ খেয়ে নেবেন, যখন জেগে উঠবেন দেখবেন আপনি আমার ঘরে। রাত্রির পা থেমে যায়, হাত পা অবশ হয়ে আসে, ভয়ে কাঁপতে থাকে হৃৎপিণ্ড। আদিল কি সত্যিই তার বিয়ে ভেঙে দেবে? দাঁড়ালেন কেন? বিরক্ত হওয়া গলা আদিলের। রাত্রি ভয়ার্ত দৃষ্টিজোড়া গোপন না করে বলল, আপনি এরকম কিছু করবেন না। করব, আমার যা যা ইচ্ছা হবে আমি তাই তাই করব। আপনার কথা তো শুনবো না। শোনাশুনি না হয় বিয়ের পরেই হবে। আদিল হাসল। রাত্রি অসুস্থ বোধ করছে। সে কিছুতেই ঝামেলা কাটিয়ে শান্তিপূর্ণ একটা জীবন পাচ্ছে না। হ্যাঁ, আদিল চাইলেই তার বিয়েতে ঝামেলা করতে পারবে, কিন্তু সে চায় না কোনো ঝামেলা হোক। সব কিছু ধীরে ধীরে পরিপাটি হয়ে উঠছিল, কিন্তু এখন মনে হচ্ছে আদিল আবার সব ভেঙে চুরে দেবে। আদিল তার বিয়েতে কোনো ঝামেলা করলে তানভীন কি তাকে ভুল বুঝবে? শেষমেশ কি আসলেই তাদের বিয়ে ভেঙে যাবে? এরপর কি হবে? এরপর কি হবে সেই চিন্তাটুকু আদিল রাত্রিকে করতে দিল না। বলে উঠল, কি ভাবছেন? এখন আপনার দেরি হচ্ছে না? রাত্রির সম্বিত ফিরল। সে হাঁটতে শুরু করলো আবার। আদিলের সঙ্গে কোনো কথা বলল না, তবে আদিল একা একা বকবক করেই চলল। তবে রাত্রিকে কথা বলার জন্য জোর করল না। রাত্রি মনে মনে পরিকল্পনা করল, পারভিনের সাথে তাকে কথা বলতে হবে আদিলের যার সাথে বিয়ে ঠিক করা শীঘ্রই তার সাথে বিয়ে দিয়ে দিতে, কারণ সেরকমভাবেই সবটা সমাধান হতে পারে। অবশ্য বিয়ের পরও আদিল এরকম করতে পারে। যদি আদিল সুস্থ হয়ে না ওঠে তবে তার দ্বারা সবই করা সম্ভব। তুরিনদের বাড়ির সম্মুখে থামল রাত্রি। আদিল বলল, এই বাসাতে পড়ান আপনি? হ্যাঁ, আপনি এখন যান। আমি যতটুকু শুনেছি তাতে এই বাসার ছেলের সঙ্গেই আপনার বিয়ে, তাই তো? রাত্রি কথা বলল না। সে জানাতে চাইছে না আদিলকে। গেট খোলার শব্দ হলো। তাদের দুজনের দৃষ্টিই চলে গেল গেটের দিকে। একজন সুদর্শন যুবক বেরিয়ে এলো বাইরে। রাত্রি ঘাবড়ে গেল। তার সঙ্গে আদিলকে দেখে কি না কি ভাববে তানবিন। তবে তানবিনের মাঝে অবাক হওয়ার কোনো প্রতিফলন দেখা গেল না। এই বিষয়টা খুব অবাক করলো রাত্রিকে। রাত্রি তানবিনকে কিছু বলতে যাবে, এর আগেই তানবিন আদিলের দিকে এক হাত বাড়িয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ব্রাদার। রাত্রি অবাক হলো। তানবিনের আচরণ দেখে মনে হচ্ছে সে আদিলকে চেনে, কিন্তু আদিলের মুখ বিস্ময়ে ঢাকা। হয়তো সে তানবিনের থেকে এমন আচরণ আশা করেনি, কিন্তু সেও করমর্দন করে হাসি মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। একে অন্যের হাত ছেড়ে দেওয়ার পর আদিল বলল, আপনার সঙ্গে ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে, তাই তো? হ্যাঁ। আদিল এবার তানবিনের নিকট এগিয়ে এলো কিছুটা। তানবিনকে নিজের প্রতিদ্বন্দ্বী জ্ঞান করে প্রায় আক্রমণাত্মক গলায় বলল, কিন্তু জানেন কি, দুর্ভাগ্যবশত আপনার সঙ্গে ওনার বিয়েটা হবে না। তানবিন মৃদু হেসে বলল, তাই? দেখা যাক আমার ভাগ্য কতটা খারাপ হয়ে উঠতে পারে। তানবিনের কথা বলার ধরন মোটেই আক্রমণাত্মক ছিল না, বরং খুব শান্ত সুন্দর ছিল। আদিলও তার এমন আচরণ দেখে হেসে ফেলল। রাত্রির দিকে তাকিয়ে বলল, উনি খুব স্মার্ট, আমার ভালো লেগেছে। রাত্রি হতভম্ব হয়ে যাচ্ছে দুজনের ব্যবহারে। আদিল তানবিনের দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি, ভবিষ্যতে দেখা হবে। তানবিন হাস্যমুখে বলল, নিশ্চয়ই। তারা একে অপরের সঙ্গে আবারও করমর্দন করে বিদায় জানালো। তানবিন তাকিয়ে রইল আদিলের যাওয়ার পানে। ছেলেটার মাঝে সে তীব্র আত্মবিশ্বাস দেখতে পেয়েছে, সেই আত্মবিশ্বাস যেটা সে সবসময় নিজের মাঝে বজায় রাখে। দুজন আত্মবিশ্বাসী মানুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী হওয়া ভালো ব্যাপার নয়। তানবিন রাত্রির দিকে তাকালো। হকচকিয়ে গেল রাত্রি। ইতস্তত করে বলল, আসলে উনি হচ্ছেন, আমি চিনি তাকে। আপনি চেনেন? খুব অবাক হলো রাত্রি। তোমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে আমি চিনি, আর যে তোমাকে পছন্দ করে, হতে পারে ভালোওবাসে, তাকেই কি চিনব না আমি? রাত্রি অবাক হয়ে তাকিয়ে রইল তানবিনের দিকে। তানবিন এসব জানে, কিন্তু কিভাবে? তানবিন বলল, একজন মেয়েকে একাধিক ছেলে ভালোবাসতেই পারে, একজন ছেলেকেও একাধিক মেয়ে ভালোবাসতেই পারে, সেটা ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ এটা যে সেই মেয়ে বা ছেলেটি কাকে ভালোবাসে। তানবিন রাত্রির মাথায় এক হাত রেখে চোখে চোখ স্থাপন করে বলল, ডু ইউ লাভ মি রাত? রাত্রি উত্তর দিল, আমি এখনও জানি না। ডু ইউ লাভ হিম? না, তবে আমি তার জন্য কষ্ট অনুভব করি। ব্যথাতুর কণ্ঠ রাত্রির।
তানভীর হাত সরিয়ে নিয়ে হেসে বলল, ছাতাটা যত্ন করে রেখেছ তো? অল্পের জন্য প্রচণ্ড ঝড়ের কবলে পড়তে হলো রাত্রিকে। সে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিল। এর মাঝেই বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড ঝোড়ো হাওয়া, শুরু হলো বজ্রপাতও। সে ভিজে একাকার হলো। আল্লাহর নাম করতে করতে বাড়িতেও পৌঁছে গেল। তবে সে যে বোকার মতো একটা কাজ করে ফেলেছে তা বুঝতে বাকি নেই। সে তো কোনো দোকান বা কোনো বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিতে পারত, তবে এই কথা তার মাথাতে একেবারের জন্যও আসেনি। গেট দিয়ে ঢোকার সময় তার জামাটা গেটের ভাঙা এক অংশে বেঁধে ছিঁড়ে গেছে। তার মূল মন খারাপের কারণই এটা। তার যে কী পরিমাণ মন খারাপ হচ্ছে সে বুঝাতে পারবে না। এমনভাবে জামাটা ছিঁড়ে গেছে যে এটা সেলাই করে বাইরে পরে বের হওয়া যাবে না, সেলাইয়ের দাগটা দেখা যাবে। আজ হয়তো তার এমন মন খারাপ করতে হতো না যদি সে হুট করে আরও একটা ভালো জামা কিনতে পারত। কিন্তু এই রকম একটা পোশাক সে চাইলেই কিনে ফেলতে পারবে না, কারণ পোশাক কেনার জন্য টাকা ব্যয় করলে অন্য ক্ষেত্রে টাকার ঘাটতি হবে। ঘরে এসে ঢুকতেই প্রিয়ারা বললেন, তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, যে ঝড় হচ্ছে বাইরে, খুব ভিজে গেছো তুমি, যাও তাড়াতাড়ি পোশাক পাল্টে নাও। রাত্রি রুমে এলো, ঠান্ডা লাগছে তার, তাপমাত্রাও কমে গিয়েছে, আর তার শরীর ভেজা বলে ঠান্ডাটা আরও বেশি লাগছে। সে ব্যাগের মধ্য থেকে সব জিনিসপত্র বের করতে লাগলো। ব্যাগ ভিজলেও ব্যাগের ভিতরে পানি ঢুকতে পারেনি। মোবাইল বের করে রাখার সঙ্গে সঙ্গে কল বেজে উঠল। তানবিন কল দিয়েছে। রিসিভ করা মাত্রই তানবিনের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল, তুমি বাসায় পৌঁছেছ? জি, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রিক্সা নিয়ে ফিরেছ? না, রিক্সা সিএনজি কিছুই পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। আচ্ছা, অনেকবার কল দিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি রিসিভ করোনি। আসলে তখন আমি রাস্তায় ছিলাম, কল রিসিভ করার অবস্থায় ছিলাম না, ভিজে গিয়েছি পুরো। বোকা, তোমার বাসা থেকে বের হওয়ার কী দরকার ছিল? আমি ফিরতাম, তারপর না হয় তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতাম। অসুবিধা হয়নি, একটু ভিজে গেছি এই আর কি। আমি এখন কোথায় জানো? না, তোমার বাসার সামনে। কি? রাত্রির পিলে চমকে উঠল। সে তাড়াতাড়ি জানলা খুলল সত্য মিথ্যা যাচাই করতে। সে অবাক হয়ে গেল রাস্তায় একটা বাইক দাঁড় করানো দেখে। বৃষ্টির জন্য ভালো দেখা যাচ্ছে না, জানলা খুলে রাখা দায়। রাত্রি জানালাটা বন্ধ করে বলল, আপনি পাগল? এই ঝড়ের ভিতর আপনি এখানে এসেছেন কেন? কল রিসিভ করছিলে না, চিন্তা হচ্ছিল আর বৃষ্টিতে কোথাও আটকা পড়েছে কিনা সেটা দেখতেই আসতে হলো। এখন যান, কোথায় ঘরে নিয়ে বসাবে তা নয়, উল্টো তাড়িয়ে দিচ্ছ। আমার অত ভালো ঘর নেই, সবার বসার জন্য উপযুক্ত নয়। তুমি যদি থাকতে পারো ও ঘরে, তবে আমিও পারি। আপনি চলে যান, বজ্রপাত হচ্ছে, আপনার ভয় করছে না? তোমার ভয় হচ্ছে না? যদি একটা বাজ আমার মাথার উপর পড়ে তখন? এসব কথা বলবেন না, একটা নিরাপদ স্থানে যান তাড়াতাড়ি। রাত্রি মোবাইলটা বিছানায় রেখে আলনার দিকে এগোলো। পায়ের নিচে পানি ছলছল করছে, বিদ্যুৎ নেই, চার্জার লাইট জ্বালিয়েছে। আলনার কাছে এসেই সে ভয়ে প্রায় চিৎকার করে উঠল। একটা ছোট আকৃতির সাপ। আচমকা পায়ের খুব নিকটে দেখতে পেয়ে বেশি ভয় পেয়ে গেছে। সে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। বৃষ্টির কারণে কেউ তার চিৎকার শুনতে পায়নি। প্রিয়ারা বসার ঘরে বসে ব্লাউজ সেলাই করছিলেন সুই সুতা দিয়ে। ব্লাউজের একটা জায়গায় সেলাই ছিঁড়ে গেছে। রাত্রিকে এরকমভাবে বের হতে দেখে বললেন, কি হয়েছে? রুমে একটা সাপ। বলছো কি? প্রিয়ারা উঠে দাঁড়ালেন। রাত্রি হঠাৎ খেয়াল করলো শ্রাবণীকে কোথাও দেখতে পাচ্ছে না। সে জানতে চাইল, শ্রাবণী কোথায়? বাইরে গিয়েছিল, ফেরেনি। মেয়েটা এত কেন বাইরে ঘোরাঘুরি করে? সাপটাকে কি করবে এখন? বোকার মতো কথা বলবেন না, মিথিলা বলে উঠল। সে রুমের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। এদিকে এগিয়ে এসে বলল, সাপটাকে দুধকলা দিয়ে পুষবে নাকি? মেরে ফেলতে হবে। রান্নাঘর থেকে একটা লাঠি নিয়ে এলো মিথিলা। শ্রাবণী লাঠিটা এনে রেখেছিল টিকটিকি মারার জন্য, কিন্তু রাত্রির মনে হলো এই লাঠি সাপ মারতে উপযুক্ত নয়। কিন্তু মিথিলা ঠিকই সাপটাকে মেরে ছাড়লো এই লাঠি দিয়ে। চিলে কোঠার ঘরে বজ্রপাতের শব্দ আরও বেশি ভয়ানক শোনাচ্ছে। মাঝে মাঝে যখন ঝড় শুরু হয়, মিশাতের মনে হয় চিলে কোঠাটা ভেঙে চুরে যাবে। ইট সিমেন্টে গড়ে ওঠা জীর্ণ শীর্ণ দেওয়াল ভেঙে পড়বে তার গায়ের উপর। ওভাবেই সে মারা যাবে। কেউ জানবেও না এই ধ্বংসাবশেষের নিচে মিশাত নামের একটি ছেলে রয়েছে। হাওয়া কিনা তার প্রিয় খাদ্য। আরও কত কি ভাবনা যে আসে মাথায়। তবে আজ তার এমন ভাবনা হচ্ছে না। একলা থাকলে হয়তো হতো, কিন্তু এখন যে সে একা নয়,
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এখন তার ঘরে বসে বসে ক্যাডবেরি খাচ্ছে। ক্যাডবেরিটা গত রাতে সে যেখানে নাইট গার্ডের কাজ করে সেখানকার এক ভাই দিয়েছিল, খাওয়া হয়নি। আর শ্রাবণী যখন এলো তখন মনে হলো ওকে খেতে দেই। শ্রাবণীকে আর কখনো কিছু খেতে দেয়নি এর আগে। এছাড়া শ্রাবণীর ছাতা মেকানিকের কাছ থেকে ঠিক করে এনে দেওয়ায় যত টাকা খরচ হয়েছিল সেটা শ্রাবণী দিয়ে দিয়েছিল। সেও লাগবে না এমন কথা না বলেই টাকাটা নিয়ে নিয়েছিল। এখন সেটার জন্য লজ্জা লাগে। কি হতো যদি সেদিন সে টাকাটা না নিত? অবশ্য পুরনো কথা মনে করে এখন সে কেন আফসোস করছে? আফসোস কোনো ভালো জিনিস নয়। নিন। শ্রাবণীর কথা শুনে শ্রাবণীর দিকে ফিরে তাকালো মিশাত। শ্রাবণী তার দিকে ক্যাডবেরির খোসা বাড়িয়ে দিয়েছে। মিশাত খোসাটা নিল, দেখতে পেল তার ভিতর অর্ধেকটা ক্যাডবেরি এখনও রয়ে গেছে। সে বলল, খাবে না? আপনাকে খেতে দিয়েছি। মিশাতের কেন যেন লজ্জা করল। এই ক্লাস 9-এ পড়া মেয়েটার কথায়ও আজকাল সে অযথাও লজ্জা পাচ্ছে। কি একটা বাজে ব্যাপার যে হচ্ছে তার সঙ্গে। সে মিথ্যা বলল, আমি চকলেট খাই না, তুমিই খাও, বলে খোসাটা বাড়িয়ে দিল শ্রাবণীর দিকে। শ্রাবণী বলল, আমি আপনাকে দিয়েছি, আপনি না খেলে পরে ফেলে দেবেন। শ্রাবণী চেয়ার ছেড়ে উঠে এলো জানলার দিকে। মিশাত জানালায় পলিথিন দিয়ে রেখেছে। শ্রাবণী জানতে চাইল, এটা কেন দিয়ে রেখেছেন? যাতে ভিতরে বৃষ্টি না আসে, কিন্তু বাইরের আলো আসে। বিদ্যুৎ থাকে না তো, জানালার কপাট লাগিয়ে দিলেই তো ঘর অন্ধকার হয়ে যাবে। দারুণ বুদ্ধি। আপনি জানেন, বৃষ্টি হলেই না আমাদের রুমটা সাগর হয়ে যায়। সাগর? বিস্ময়ে প্রশ্ন করল মিশাত। কিভাবে? সেটা আপনার জানতে হবে না, তবে ওই সাগর সৃষ্টি হওয়ার জন্য আমাদের বাড়ি ভাড়া কিছুটা কম নেওয়া হয়। সাগরের মাঝে থাকতে ভালো লাগে? শ্রাবণী দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, প্রকৃত সাগর হয়তো খুব সুন্দর, কিন্তু আমাদের রুমে যে সাগর সৃষ্টি হয় ওটা অসুন্দর, আমাদের কষ্ট দেয়। বিষাদ বুঝতে পারছে না সাগর বলতে কী বোঝাচ্ছে শ্রাবণী। সেও বুঝতে চায় না, হয়তো কোনো কষ্টের বিষয়। কষ্টের কথা জেনে সেও কষ্ট পেতে চায় না। পানি খাবে? বলল মিশাত। পানি? অন্যমনস্ক গলায় বলল শ্রাবণী। আমাদের তো পানির কোনো অভাব নেই মিশাত ভাই। এই যে বৃষ্টি হচ্ছে, হাঁ করে বৃষ্টির পানি খেয়ে তৃষ্ণা মেটানো যাবে। কিন্তু আমাদের যে সুখের অভাব আছে, ওই সুখের অভাব কিসে মিটবে? আপনি দুঃখী, আমরা দুঃখী, বিল্ডিংয়ের বাকি 2 ভাড়াটিয়া পরিবারও দুঃখী। এই শহরে আদৌ কোনো সুখী মানুষ কি আছে মিশাত ভাই? শ্রাবণীর কথায় ক্রমশই মন খারাপ হতে থাকলো মিশাতের। সে উত্তর দিল, না। কিন্তু তার আগেই শ্রাবণী বলল, হ্যাঁ, সুখী মানুষ আছে তো, যাদের অনেক টাকা, অনেক ভালো জামা আছে, 3 বেলা ভালো তরকারি দিয়ে ভাত খায়, যাদের অনেক বন্ধু আছে, তারাই তো সুখী, তাই না বলুন? শ্রাবণীর চোখ চিকচিক করে উঠল অশ্রুতে। তার এসবের কিছুই নেই। তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটারও এসব কিছুই নেই। মিশাতেরও চোখ ভিজে আসে। শ্রাবণী অশ্রু সজল নেত্রতে হেসে বলল, আপনি আমার বন্ধু হবেন মিশাত ভাই? মিশাত ইতোমধ্যে শ্রাবণীকে নিজের বন্ধু ভাবত। সে বলল, এখনো বন্ধু হইনি? শ্রাবণী আবার হেসে বলল, আপনি আমার একমাত্র বন্ধু, কিন্তু দেখুন, এমন একজনকে আমি বন্ধু বানালাম যে কিনা আমার চেয়েও দুঃখী। শ্রাবণী একটু থেমে থেকে বলল, আমরা কি আমাদের কষ্টগুলোকে মারিয়ে কখনো সুখী হয়ে উঠতে পারবো না মিশাত ভাই? প্রশ্নটা তীব্র হাহাকার সৃষ্টি করল মিশাতের বুকে। সেও খুব ভাবনায় পড়ল, কখনো কি তাদের সুখী হয়ে ওঠা হবে এই দুঃখের শহরে? শরীফুল খন্দকার দেশে ফিরেছেন। ফিরেই চলে এলেন বাড়িতে। তার অবর্তমানে তার ছেলের বিয়ে ঠিক করে এত স্পর্ধা হয়ে গেছে রেহনুমার। তার ছেলেকে তিনি পছন্দ করে বিয়ে করাবেন। রেহনুমা বিয়ে ঠিক করার কে? তাও কিনা ঠিক করেছে একটা ভিখারি পরিবারের মেয়েকে। বেশি স্পর্ধা বেড়ে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবেন। এই কথাগুলো রেহনুমাকে বলতেই রেহনুমা জবাবে বললেন, ওহ, এখন খুব বাবার অধিকার ফলাতে এসেছো? এতকাল কোথায় ছিলে? ছেলেটাকে আমি মানুষ করেছি। ভালো মন্দ খবর কখনো নিয়েছো তুমি? তুমি শুধু টাকা দিয়ে খালাস। আমাদের ভুলে ঘর ছেড়ে দূরে থাকো সব সময়। ছেলে মেয়ে দুটো অসুস্থ থাকলেও তোমার দেখা পাওয়া যায় না। তোমার তো ভাগ্য ভালো, তোমার মতো একজন অযোগ্য বাবার জন্য অপেক্ষা করে আমি তানবিনের বিয়ে দিতে দেরি করেছি। শরীফুল খন্দকারের মস্তিষ্ক প্রচণ্ড গরম হলো। কি বললি তুই? অযোগ্য? তিনি রাগের মাথায় ধাক্কা মারলেন রেহনুমাকে। পিছনে টি টেবিল ছিল। রেহনুমা টেবিলের উপর পড়ে ভীষণ ব্যথা পেলেন। শরীফুল খন্দকার তার গলা চেপে ধরে বললেন,
খুব কথা হয়েছে তোর, তাই না? গলা বেশি বড় হয়ে গেছে, একদম মেরে ফেলবো। রেহনুমা শরীফুল খন্দকারের হাত ছাড়ালেন খুব কষ্টে। তার চোখ জুড়ে অশ্রুর বন্যা। তীব্র ঘৃণা নিয়ে বললেন, বলবো না? তুমি তো একটা খারাপ মানুষ। তোমার মতো একটা মানুষের স্ত্রী আমি, এ আমার জন্য চরম লজ্জা, ঘৃণা লাগে ভাবতে। ব্যবসায়িক কাজের নাম করে নিজের বান্ধবীকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এসেছো, এসব জানি না আমি? সব কিছুই জানি আমি। সব সময় সব খবরই আসে আমার কাছে, তোমার ছেলের কানেও আসে এসব খবর। তুমি লোকটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছো, অনেক আগে। যখন ছেলেটা ছোট ছিল তখন থেকেই তুমি নষ্ট হয়ে গেছো। দিনের পর দিন থাকো কোথায় তুমি? তোমার কারি কারি টাকা আছে বলে আমাদের কিছু মনে করো না? যা খুশি করে বেড়াবে তুমি। ছেলে মেয়েদের কথাও একবার মাথায় আসে না তোমার? ওরা তো এখন বড় হয়েছে, লজ্জা হয় না তোমার? এসব পরকীয়া ছেড়ে ভালো হতে ইচ্ছে করে না? শরীফুল খন্দকার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে রেহনুমার চুল আঁকড়ে ধরলেন। আক্রোশে টি টেবিলের সঙ্গে বার কয়েক আঘাত করলেন রেহনুমার মাথা ফেটে রক্ত গড়ালো। ঝামেলা চরমে চলে গেল এবার। অতীত বর্তমানের নানা বিষয় উঠে আসলো, যা আরও রাগিয়ে তুলল শরীফুল খন্দকারকে। রাগে যেন উন্মাদ হয়ে গেলেন তিনি। একটা ফুলদানি দিয়ে রেহনুমাকে আঘাত করলেন, একবার না একাধিকবার। তানমিন আর তুরিন মামার বাসা থেকে বাড়ি ফিরেছে। দরজা ভেজানো পেল। দরজা ঠেলে ভিতরে ঢোকা মাত্রই যা দেখল তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। বাবা তাদের মাকে ফুলদানি দিয়ে আঘাত করছে, রক্তের স্রোত নামছে মায়ের মাথা থেকে। কেমন বিধ্বস্ত হয়ে গেছে মা। তানমিন ছুটে এসে বাবাকে থামানোর চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে থামানো যাচ্ছে না। তুরিন এ ঘটনা দেখে স্তব্ধ হয়ে গেছে। সে একটুও নড়তে পারছে না নিজের জায়গা থেকে। তানবিনের হঠাৎ কী যে হলো সেও আর সহ্য করতে না পেরে দিশেহারা হয়ে একটা ফুলদানি তুলে শরীফুল খন্দকারের মাথায় আঘাত করল খুব জোরে। শরীফুল খন্দকারের শক্তি শিথিল হয়ে আসলেই তানবিন তাকে প্রায় ছুঁড়ে ফেলে দিল যেন। শরীফুল খন্দকার দেয়ালের সঙ্গে বাজেভাবে বাড়ি খেলেন, তবে তার দিকে কেউ ভ্রুক্ষেপ করার সুযোগ পেল না। তানবিন ব্যস্ত হয়ে পড়ল মাকে নিয়ে। রেহনুমা কথা বলছেন না, মাথা রক্তাক্ত, রক্ত পড়েই চলেছে, সারা মুখ মেখে গেছে রক্তে। ভয় করছে তানবিনের। কাঁদছে সে। সে সহজে কান্না করার ছেলে নয়, এ ব্যাপারটা সহজ নয়ও। মা, কথা বলো। কান্না গলায় ভেঙে আসে তানবিনের। কিন্তু রেহনুমা কোনো সাড়া দেন না। তানবিন মায়ের এক হাত আঁকড়ে ধরে, কিন্তু তার মা চোখ খুলল না, সাড়া দিল না। এরকম করলে তো হবে না, তাকে অ্যাম্বুলেন্সের জন্য কল করতে হবে। সে এক বন্ধুর কাছে কল দিয়ে বলল একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়ার জন্য। তুরিন এসে মায়ের কাছে বসেছে। এটা যেন বাস্তব নয়, ঘুমিয়ে দেখা দুঃস্বপ্ন যেন। তুরিন আকস্মিক কষ্টে চিৎকার করে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ তার মায়ের কানে পৌঁছই না। তুরিন কাঁপা কান্না কণ্ঠে বলল, এটা কি হলো ভাইয়া? তানবিন কিছু বুঝতে পারছে না, বলতে পারছে না। এমন কিছু কখনো হবে এ দুঃস্বপ্নেও কখনো ভাবেনি তারা। তানবিনের হঠাৎ চোখ পড়ল শরীফুল খন্দকারের দিকে। আর এক দফা ঝটকা খেল যেন সে। শরীফুল খন্দকারের নিথর দেহ পড়ে আছে ফ্লোরে, রক্তে তলিয়ে যাচ্ছে ফ্লোর। হাত পা ঠান্ডা হয়ে আসে তানবীরের। শরীফুল খন্দকারও নিশ্চল। দেওয়ালের যে জায়গাটায় তার মাথা বাড়ি খেয়েছিল সেখানে রক্ত লেগে আছে। তানবিন মায়ের দিকে তাকালো। তার সমগ্র বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাবার দিকে এগিয়ে গেল সে। মায়ের মতন বাবাও শব্দহীন, নিথর, যেন দুজনই মৃত। হাসপাতালের করিডোরে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তানবিন পাথরের মতো স্তব্ধ। সে এখন কাঁদছে না, তার চোখের জল শুকিয়ে গেছে যেন মরা নদী। তবে তুরিন কেঁদেই চলেছে। চাচার পরিবারও এসে গেছে, মামা এসেছে, আর রয়েছে তানবীরের কয়েকজন বন্ধুবান্ধব। এখনও কোনো খবর পাওয়া যায়নি। একটু পরে একজন ডাক্তার এলেন সংবাদ জানানোর জন্য। প্রথমে জানালেন শরীফুল খন্দকার মৃত। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। এ খবরে শোকে কেঁপে উঠল করিডোর। কেউ কেউ কেঁদে চোখ ভেজালো, বিশেষ করে চাচা। তানবিন জানে তার বাবার মৃত্যুতে চাচা অতটাও ব্যথিত নন যতটা সে দেখাচ্ছে। নিজের বাবাকে ঘৃণা করে তানবিন, তবুও বাবার মৃত্যু সংবাদে হৃদয় ভাঙল তার। তার চোখের মরা নদীতে আবারও জল দেখা গেল। সে আটকে রাখতে পারল না অশ্রুনীর। গাল বেয়ে নেমে গেল জলধারা, আর নেমেই গেল। দ্বিতীয় সংবাদটা এখনও শোনা বাকি। দ্বিতীয় সংবাদটা হলো রেহনুমা সুলতানাও মারা গেছেন। হাসপাতালে আনার পরও তিনি জীবিত ছিলেন, কিন্তু এইমাত্র উনি মৃত্যুবরণ করলেন।
জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এমন ভয়ঙ্কর কিছু সহ্য করার ক্ষমতা তানবিনের হলো না। আচমকা একটা মনুষ্য দেহ ফ্লোরে লুটিয়ে পড়ার শব্দ হলো। সকলের চোখের সামনে তানবিনকে লুটিয়ে পড়তে দেখে ঘাবড়ে গেছে। তুরিন আতঙ্কিত গলায় ডেকে উঠল, ভাইয়া।